গণিত প্রকাশ দশম শ্রেণী। আজ আমরা শুরু করছি দশম শ্রেণীর পঞ্চদশ অধ্যায়, অর্থাৎ বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। বৃত্তের স্পর্শক সংক্রান্ত তিনটি উপপাদ্য রয়েছে, তিনটি আলাদা আলাদা চ্যাপ্টারে ভাগ করে আলোচনা করা হয়েছে, আমরাও সেভাবে আলোচনা করব। এখন সর্বাগ্যে আমাদের জানতে হবে বৃত্তের স্পর্শক বিষয়টি কী। আমাদের পাঠ্যপুস্তক যেভাবে আলোচনা করেছে আমরা আলোচনাটি সেভাবে এগিয়ে নিয়ে যাব। এখানে দেখো, স্পর্শক বোঝানোর জন্য তিনটি ছবি এঁকেছে। আমরা আঁকব, একটি বৃত্ত আঁকলাম। দেখো, বৃত্তের পাশে একটি সরলরেখা আঁকা হয়েছে, AB নাম দিয়েছি। এই ছবিটি দ্বারা বোঝানো হচ্ছে ও কেন্দ্রীয় একটি বৃত্ত, AB একটি সরলরেখা। এই বৃত্ত এবং সরলরেখার মধ্যে কোনো সাধারণ বিন্দু নেই। তাহলে আমরা লিখব বৃত্ত ও AB সরলরেখার কোনো সাধারণ বিন্দু নেই। তাহলে 1 নম্বর ছবিতে বোঝানো হলো বৃত্ত এবং AB সরলরেখার মধ্যে কোনো সাধারণ বিন্দু নেই। দেখো, দ্বিতীয় ছবি এঁকেছে, আমরাও আঁকব। এটি হলো 1 নম্বর ছবি। এখানেও আমরা একটি বৃত্ত আঁকলাম এবং দেখো, পাঠ্যপুস্তকের অনুরূপ আমরা আঁকব AB এখানে বৃত্তের ছেদকের কাজ করছে। AB সরলরেখা বৃত্তের ছেদকের কাজ করছে, যা বৃত্তটিকে দুটি বিন্দুতে ছেদ করেছে। দেখো, P এবং Q। তাহলে দ্বিতীয় ছবিতে বলা হয়েছে ও কেন্দ্রীয় বৃত্ত এবং AB সরলরেখা, এদের মাঝে দুটি সাধারণ বিন্দু আছে, একটি হলো P, একটি হলো Q। তাহলে দ্বিতীয় ছবিতে আমরা দেখব AB সরলরেখা এবং ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সাধারণ বিন্দু, সাধারণ বিন্দু দুটি কি আছে? দেখো, P এবং Q আছে, P ও Q রয়েছে। এখানে দেখো, AB হলো বৃত্তের একটি ছেদক, কারণ AB সরলরেখা বৃত্তটিকে P এবং Q বিন্দুতে, দুটি আলাদা আলাদা বিন্দুতে ছেদ করেছে। কিন্তু এখানে PQ হলো একটি জে। এই PQকে বলা হয় AB ছেদকের অনুরূপ জে। তাহলে আমরা লিখব PQ হলো AB ছেদকের অনুরূপ জে। PQ হলো একটি জে, AB হলো একটি ছেদক। তাহলে PQকে বলা হয় AB ছেদকের অনুরূপ জে। এখন দেখো, PQ অনুরূপ জে প্রান্তবিন্দু দুটি হলো P এবং Q। এবার আমরা
3 নম্বর ছবিটি আঁকব। তিন নম্বর ছবিটিতে দেওয়া হয়েছে ও কেন্দ্রীয় বৃত্ত পি বিন্দু দিলাম এ বি, তিন নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি ও কেন্দ্রীয় বৃত্ত এবং এ বি সরলরেখার মধ্যে একটি সাধারণ বিন্দু পি আছে। তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত এবং এ বি সরলরেখার মধ্যে একটি সাধারণ বিন্দু পি রয়েছে। এখানে দেখো দ্বিতীয় ছবিতে ছিল এ বি ছেদকের অনুরূপ যে পি কিউ। এখন এ বি ছেদকের অনুরূপ যে পি কিউ এর প্রান্তবিন্দু দুটি একটি বিন্দুতে মিলিত হয়েছে, পি বিন্দুতে। এখন এই এ বিকে বলা হবে পি বিন্দুতে ও কিন্তু বৃত্তের একটি স্পর্শক। অর্থাৎ আমাদের পাঠ্যপুস্তকের ভাষ্য অনুযায়ী কোনো বৃত্তের একটি ছেদকের অনুরূপ যে প্রান্তবিন্দু দুটি একটি বিন্দুতে মিলিত হলে তখন ওই ছেদকটিকে বলা হয় ওই বিন্দুগামী একটি স্পর্শক। তাহলে এখানে আমরা বলতে পারবো অতএব এ বি হল এ বি স্পর্শক, পি হল স্পর্শ বিন্দু। আরেকবার আমরা বলবো, দেখো আমাদের পাঠ্যপুস্তকে দেওয়া আছে, পাঠ্যপুস্তক অনুযায়ী আমরা আলোচনা করছি। বলা হয়েছে এখানে পি বিন্দু স্পর্শবিন্দু, এ বি সরলরেখা পি বিন্দুতে বৃত্তের স্পর্শক। এ বি সরলরেখা পি বিন্দুতে বৃত্তের স্পর্শক আর পি বিন্দু হলো স্পর্শ বিন্দু। অর্থাৎ কোনো বৃত্তের ছেদকের অনুরূপ যে, এখানে দেখো এ বি ছেদক এবং অনুরূপ যে হলো পি কিউ, এই প্রান্তবিন্দু দুটি 3 নম্বর ছবিতে পি বিন্দুতে মিলিত হয়েছে। সেই জন্য পি বিন্দু হলো স্পর্শবিন্দু এবং সেই অবস্থায় এ বি ছেদকটি হল পি বিন্দুতে ওই বৃত্তের উপর একটি স্পর্শক। তাহলে আমরা স্পর্শকের ধারণা পেলাম যে যে কোনো বৃত্তের কোনো ছেদকের অনুরূপ যে প্রান্তবিন্দু দুটি একটি বিন্দুতে মিলিত হলে ওই বিন্দুটি হয় স্পর্শবিন্দু এবং তখন ওই ছেদককে বলা হয় ওই বিন্দুতে ওই বৃত্তের উপর একটি স্পর্শক। এবার আসবো আমরা স্পর্শক সম্বন্ধীয় উপপাদ্য 40। উপপাদ্য 40। উপপাদ্য 40 পাঠ্যপুস্তকে সুন্দরভাবে দেখানো আছে, আমরা শুধুমাত্র আলোচনা করব। ভাষাটি দেওয়া আছে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক, বৃত্তের কোনো বিন্দুতে
স্পর্শক ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে উপপাদ্য 40-এ বলা হয়েছে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক, তাহলে আমরা একটি বৃত্ত অঙ্কন করি। আমরা ও কেন্দ্রীয় বৃত্তটি আঁকলাম। কোনো বিন্দুতে স্পর্শক, কোনো একটি বিন্দু নিলাম পি বিন্দু। তাহলে পি বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে। আমরা একটি স্পর্শক এ বি আঁকলাম। তাহলে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ হল ওপি, পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে বলা হয়েছে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও কেন্দ্রীয় একটি বৃত্ত নিলাম, বৃত্তের মধ্যে একটি বিন্দু পি নিলাম, পি বিন্দুগামী স্পর্শক হল এবি। স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ হল ওপি, পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে আমাদের যা প্রমাণ করতে হবে সেটি হলো প্রামাণ্য বিষয়, এবং যা দেওয়া আছে সেটি হলো প্রদত্ত বিষয়। তাহলে আমরা প্রথমেই প্রদত্ত বিষয় লিখব। প্রদত্ত বিষয়, প্রদত্ত বিষয় হল ও কেন্দ্রীয় বৃত্তে পি বিন্দুতে এ বি একটি স্পর্শক, এবং ওপি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। প্রদত্ত বিষয় হল বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। এ পর্যন্ত হলো প্রদত্ত বিষয়। কি প্রমাণ করতে হবে? পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে আমরা লিখব প্রামাণ্য বিষয়। যা প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে? স্পর্শক অর্থাৎ এবি এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ অর্থাৎ ওপি পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে ওপি লম্ব এবি। এবার প্রমাণ বোঝার জন্য আমাদেরকে অঙ্কন করতে হবে। তাহলে লিখব আমরা অঙ্কন। এখানে দেখো, আমরা এবি স্পর্শকের উপর কিউ একটি বিন্দু নিলাম এবং ও কিউ যুক্ত করলাম। তাহলে অঙ্কনে লিখব এবি স্পর্শকের উপর কিউ একটি বিন্দু নিলাম, বিন্দু নিয়ে ও কিউ যুক্ত করলাম।
ও কিউ যুক্ত করা হলো। এবার আমরা প্রমাণে আসব। আমরা প্রমাণ করার আগে আমাদের অষ্টম শ্রেণীতে একটি উপপাদ্য আমাদের ছিল, সেই উপপাদ্যটি এখানে প্রয়োগ করা হবে। আমরা উপপাদ্যটি একটু আলোচনা করে নেব। দেখো, একটি সরলরেখার বহিস্থ একটি বিন্দু হলো ও। সরলরেখাটি নিলাম আমরা এক্স ওয়াই। এক্স ওয়াই সরলরেখার বহিস্থ একটি বিন্দু হলো ও। ও বিন্দু থেকে এক্স ওয়াই সরলরেখার উপর আমরা অনেকগুলি সরলরেখা আঁকলাম। তাহলে এক্স ওয়াই সরলরেখার বহিস্থ বিন্দু ও থেকে যথাক্রমে ওপি, ও কিউ, ও আর, ও এস, ও টি সরলরেখাগুলি আমরা আঁকলাম। এখানে আমরা অষ্টম শ্রেণীতে প্রমাণ করেছি ও বিন্দু থেকে এক্স ওয়াই সরলরেখার উপর অঙ্কিত যতগুলি সরলরেখা অর্থাৎ ওপি, ও কিউ, ও আর, ও এস, ও টি, এদের মধ্যে সবচেয়ে ছোট হবে ও আর, এবং যেটি ছোট হবে সেটি হবে এক্স ওয়াই সরলরেখার উপর লম্ব। এখানে আমরা প্রমাণ করেছিলাম, দেখো এই কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এর সামনের বাহু হবে ও কিউ। এখন আমরা অষ্টম শ্রেণীতে দেখেছিলাম ওপি গ্রেটার দেন ও কিউ গ্রেটার দেন ও আর। আবার এদিক থেকে দেখেছিলাম ওটি গ্রেটার দেন ও এস গ্রেটার দেন ও আর। অর্থাৎ এখানে আমরা যে 5টি সরলরেখা টেনেছি তার মধ্যে ও আর হল ক্ষুদ্রতম। এইভাবে অসংখ্য সরলরেখা টানলেও যেটি ক্ষুদ্রতম হবে সেটি হবে এক্স ওয়াই সরলরেখার উপর লম্ব। অর্থাৎ ও বিন্দু থেকে এক্স ওয়াইয়ের উপর অঙ্কিত ক্ষুদ্রতম সরলরেখা হবে এক্স ওয়াইয়ের উপর লম্ব। আমাদের এই সরলরেখাগুলির মধ্যে ও আর হল সবচেয়ে ক্ষুদ্রতম। অতএব ও আর লম্ব এক্স ওয়াই। আমাদের বর্তমান উপপাদ্য 40 প্রমাণ করতে গিয়ে এই ধর্মটি কাজে লাগবে, সেই জন্য আমরা একটু আলোচনা করে নিলাম। তাহলে আমরা এখন উপপাদ্য 40-এ প্রমাণে চলে এলাম। প্রমাণ এখানে দেখো, যেহেতু কিউ বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত, একমাত্র পি বিন্দুই বৃত্তের উপর অবস্থিত, কিউ বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত, সুতরাং ও কিউ যোগ করলে বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করলো। আমরা সেই বিন্দুর নাম দিলাম পাঠ্যপুস্তকের মতো আর। এখন দেখো, স্পষ্টই আমরা ছবি থেকে দেখতে পাচ্ছি ও আর এবং ও কিউর মধ্যে ও কিউ হবে বড়, ও আর হবে ছোট। আমরা লিখতে পারবো ও কিউ গ্রেটার দেন ও আর। আবার যেহেতু ও আর সমান ওপি, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ওপি সমান ও আর।
এখানে দেখো তাহলে আমরা লিখতে পারবো ও কিউ গ্রেটার দেন ওপি, অর্থাৎ ওপি হলো ছোট, ও কিউ হলো বড়। এ পর্যন্ত আমরা পেলাম ওপি ক্ষুদ্রতম, ও কিউ। আমরা যেভাবে দেখালাম ও বিন্দু থেকে এ বি সরলরেখার উপর যতগুলি সরলরেখা টানা যাক না কেন, আমরা দেখব তাদের মধ্যে ওপি হলো ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম কেন? কারণ একমাত্র পি বিন্দু বৃত্তের উপর অবস্থিত, বৃত্তের বাইরে যারা আছে তারা ওপির চেয়ে বড় হবে। অর্থাৎ আমরা বলতে পারবো ও বিন্দু থেকে এ বি সরলরেখার উপর, অর্থাৎ এ বি স্পর্শকের উপর যতগুলি সরলরেখা টানা যাক তাদের মধ্যে ওপি হবে ক্ষুদ্রতম। অতএব লিখব আমরা ও বিন্দু থেকে এ বি স্পর্শকের উপর যতগুলি সরলরেখা টানা যাবে তাদের মধ্যে ওপি হবে ক্ষুদ্রতম। আবার আমরা দেখালাম যে ক্ষুদ্রতম সরলরেখাটি হবে লম্ব দূরত্ব। অতএব ওপি লম্ব এ বি প্রমাণিত। তাহলে আমরা পাঠ্যপুস্তক অনুযায়ী উপপাদ্যটি প্রমাণ করে দেখালাম। আজকে আমরা এই পর্যন্তই রাখব।